নমস্কার, আমি বিশ্বরূপ। আজকে নিউগুজরাট বাংলায় আমরা আলোচনা করব সদ্য আবিষ্কৃত নতুন ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসের একটা নতুন ভ্যারিয়েন্ট, যেটা ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকাতে এখন একটা আলোড়ন সৃষ্টি করেছে। কিভাবে? জিনোম সিকোয়েন্স করে করোনা ভাইরাসের বহু ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয়েছে। প্রতিদিনই কিছু না কিছু ভ্যারিয়েন্টের কথা বিভিন্ন জার্নালে, বিভিন্ন সায়েন্টিফিক মহলে আলোচনা হয়, কারণ জিনোম সিকোয়েন্স করে কিন্তু পাওয়া যায়। সেগুলো কি সবসময় আমাদের কাছে খুব ভয়ের ব্যাপার? নিশ্চয়ই নয়। ভাইরাস মিউটেশন ঘটায় কুইকলি, রাইট? সেটা শুধু করোনা ভাইরাসের জন্যই নয়, সব ধরনের ভাইরাসেরই সেই ক্ষমতা আছে। এখন বর্তমান সিচুয়েশনে ইংল্যান্ডে যেটা ঘটেছে, সাউথ আফ্রিকায় যেটা ঘটেছে, সেই যে ভ্যারিয়েন্টটা, নতুন একটা ভ্যারিয়েন্ট, অনেকগুলো ক্লাস্টার অফ ভ্যারিয়েন্ট বেসিক্যালি, সেটা একটা নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। কতটা উদ্বেগের আজকেই উত্তর দেওয়া সম্ভব নয়, তবে যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে এই ভ্যারিয়েন্ট করোনা ভাইরাস খুব দ্রুত মানুষ থেকে মানুষের সংক্রমণ ঘটাতে পারে। করোনা ভাইরাস মানুষ থেকে মানুষের সংক্রমণ ঘটাচ্ছে, এবার আরও দ্রুত করার ক্ষমতা অর্জন করেছে একটা স্ট্রেন বা একটা ভ্যারিয়েন্ট বলতে পারেন। তো সেই রেসপেক্টে এখন ইউরোপের বহু কান্ট্রি থেকে ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা যাওয়ার ওপর রেস্ট্রিকশন চালু হয়েছে। ইংল্যান্ডে তাদের এখন সেই আমরা যেমন হোমে, মানে স্টে অ্যাট হোম একটা অর্ডার হয় গভর্নমেন্ট থেকে, ইংল্যান্ডে কিন্তু আবার সেটা চালু হয়েছে, স্টে অ্যাট হোম। কেন না? এই যে সংক্রমণটা তো এমনিই আছে, একটা সিগনিফিকেন্ট নাম্বার প্রতিদিন সংক্রমিত হচ্ছে। যখন নতুন একটা ভ্যারিয়েন্ট আবার আবিষ্কৃত হয়, তার যখন সংক্রমণ ক্ষমতা অনেক বেশি প্রমাণিত হয়, তখন সেটা একটা নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, রাইট? ভ্যাকসিনেশন স্টার্ট হয়েছে, ইংল্যান্ডেও ভ্যাকসিনেশন স্টার্ট হয়েছে, কিন্তু তার সত্ত্বেও এই বিপুল মানুষের ক্ষেত্রে একদিনে ভ্যাকসিনেশন করা সম্ভব নয়। তার ফলে কি হয়? অনেকগুলো স্ট্র্যাটেজিক প্ল্যান, যে প্ল্যানগুলোকে নিতে হয়, সেই প্ল্যানগুলো যাতে এই সংক্রমণটাকে আটকাতে পারে, একটা স্থিতিশীলতা নিয়ে আসতে পারে, সেটাকে লক্ষ্য রেখে করা হয়। তো সেটা নয় নেওয়া হয়েছে। তার এখন সবচেয়ে আলোচনার বিষয় যেটা হতে পারে, যে এই যে ভ্যারিয়েন্টগুলো আসছে, এই ভ্যারিয়েন্টগুলো, এই যে নতুন যেটা এসেছে, আমাদের আবার ভ্যাকসিনেশন স্টার্ট হয়েছে, এর উপর কি ভ্যাকসিনেশনের কোনো এফেক্ট হবে? মানে ভ্যাকসিন কি কাজ করবে? এই প্রশ্নের উত্তরও কিন্তু এখন দেওয়া সম্ভব নয়। কেন? যদি কেউ বলে থাকে যে ভ্যাকসিন কাজ করবে না, সেটা ভুল বলা। এই মুহূর্তে কিন্তু এর কোনো উত্তর নেই। এটাই গবেষণার বিষয়। তো ঘটনা হচ্ছে, এই যে ভ্যারিয়েন্টগুলো হচ্ছে, এগুলো আমাদের তো জানি ভাইরাসে একটা স্পাইক প্রোটিন থাকে, না? সারফেসের উপরে স্পাইক প্রোটিন থাকে। আমাদের যে ভ্যাকসিনগুলো, সেই স্পাইক প্রোটিনগুলোরই একটা পার্ট নিয়ে তৈরি হয়, আমাদের শরীরে আসে, ইনজেক্ট করা হয়, দিয়ে ইমিউনিটি গড়ে তোলা হয়, রাইট? তাহলে এই একটা টিপ, মানে স্পাইক প্রোটিনের একটা টিপ, একটা প্রোটিন, সেখানে একটা মিউটেশন হচ্ছে, রাইট? সেই মিউটেশন বেসিক্যালি কী করে? আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড, এই প্রসঙ্গে একটু বলি যে অনেক অ্যামাইনো অ্যাসিড আছে আমাদের, 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, তার মধ্যে 9টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, যেগুলো আমাদের এই প্রোটিন এর বিল্ডিং ব্লক বলা হয়। এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে সাজিয়ে সাজিয়ে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়। এখন সেই অ্যামাইনো অ্যাসিডের যে কোডন থাকে, সেই কোডনের যদি মিউটেশন হয়ে যায়, তখন অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন হয়, এগুলোকে বলে মিউটেটেড ফর্ম। তখন যে ডিজায়ার ফাংশনগুলো থাকে প্রোটিনের, বা সেই ফাংশনগুলো অনেক সময় কাজ করে না, বা অন্য ধরনের ফল দেখা যায়। তো যদি এই মিউটেশনগুলো
সারফেস প্রোটিনের উপর যে স্পাইক প্রোটিন, যেটা অনেক মিউটেশন জমা হতে থাকে, অনেক যদি হয়ে যায় তখন প্রবলেম আছে। রাইট নাও কি প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, কারণ স্পাইক প্রোটিনের কোনো একটা পার্টে একটা প্রোটিনের মিউটেশন হয়েছে। এখন তো স্পাইক প্রোটিনের অন্যান্য পার্ট আছে যেখান থেকে আমাদের শরীরের ভ্যাকসিনেশন ফলে যে ইমিউনিটি তৈরি হবে, সেটা বাইন্ডিং করার ক্যাপাসিটিটা থাকবে, যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেই প্রোটিনের অন্যান্য অংশের সঙ্গে বাইন্ড করতে পারবে এবং এর এফেক্টিভনেস আসতে পারে। কিন্তু যদি অনেক মিউটেশন হয়ে যায়, সেটাও তো সময়ের রেসপেক্টে, রাইট? তখন একটা ভাবার বিষয় থাকবে। তবে এটা কিন্তু এখন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই যে বিজ্ঞানটা, এই বিজ্ঞানটার উপর ডিপেন্ড করেই কিন্তু এই যে ভ্যাকসিন তৈরি হয়েছে, এই ভ্যাকসিনের এফিকেসি আজকে যেটা দেখাচ্ছে, ভ্যাকসিন আগামী দিনে কাজ করবে কি না সেটাও কিন্তু এই বিজ্ঞানই ঠিক করবে। মানে বেসিক্যালি এই গবেষণাই কিন্তু বলবে। তো যাই হোক, একটা জিনিস আমার যেটা মনে হয়েছে যে এত ভ্যারিয়েন্ট, এত স্ট্রেনের ডিফারেন্সেস হচ্ছে, আমাদের যে কোনো দেশে দেখা যাবে যে একটা ভ্যারিয়েশন বা একটা ভ্যারিয়েন্ট নেই, অনেক ভ্যারিয়েশন আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সমস্ত ক্যান্ডিডেট যারা ভ্যাকসিন, যে সমস্ত ভলেন্টিয়ার ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণ করে, সেখানেও কিন্তু একটা রিসার্চের একটা পার্ট রাখা উচিত, অ্যাটলিস্ট আইডেন্টিফাই করা উচিত যে করোনা ভাইরাসের কোন স্ট্রেনটা প্রতিরোধ হচ্ছে আর কি। আমাদের যখন এফিকেসি করা হয়, রিস্ক অ্যান্ড এফিকেসি রেশিও বার করা হয়, তখন যদি সেখানে একটা ব্যাকেটে এই স্ট্রেন উল্লেখ করা হয়, তাহলে কোন কোন স্ট্রেন আছে বা কোন কোন স্ট্রেনের উপর কাজ করছে এটাও কিন্তু লিপিবদ্ধ হতে পারে। তো যাই হোক, বর্তমানে এই যে নতুন একটা অধ্যায়, আবার নতুন একটা ভ্যারিয়েন্ট ভাইরাসের, তাহলে সেটা কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু আগামী দিনই আমরা জানতে পারবো। প্রথম কোভিড-19 এলো চায়নার উহানে। সেই চায়নার উহান থেকে দেখুন এই 1 বছর বর্ষপূর্তি হতে চলল বা হলো, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল, রাইট? তো ঘটনা হচ্ছে সারা পৃথিবীতে বহু ধরনের ভ্যারিয়েন্ট, বহু ধরনের স্ট্রেন দেখা গেছে, রিসার্চে পাওয়া গেছে, জিনোম সিকোয়েন্স করে পাওয়া গেছে। তো এখন আবার নতুন করে এই যে একটা যার ট্রান্সমিশন ক্ষমতা হিউম্যান থেকে হিউম্যানে অনেক বেশি, 70% বেশি বলছে। 70% বেশি কিন্তু খুব একটা ফেলে দেওয়ার নয়, সেই জন্যই এই সচেতনতা। আবার ঘরে থাকো প্রোগ্রাম আজকে ইংল্যান্ডে স্টার্ট হয়েছে, ইউরোপের অন্যান্য কান্ট্রিতে 2 দিন পর স্টার্ট হবে। আবার দেখুন আমাদের দেশে যদি দেখেন, আমাদের দেশে আমি কি দেখছি, মানে আমি দূর থেকে দেখছি, তো বহু রাজনৈতিক সমাবেশ হচ্ছে, কৃষক আন্দোলন হচ্ছে। আমরা সবাই বলি মাস্ক পরুন, মাস্ক পরুন, কটা লোক বাইরে মাস্ক পরছে? তাহলে কালেকটিভলি আমরা যে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছি বলছি, আমরা কি সত্যিই প্রতিরোধ গড়ে তুলছি? আমরা সবাই বলছি ব্লক চেনটা ভাঙো যাতে ট্রান্সমিশনটা না ছড়ায়। কালেকটিভলি ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে সেটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। বহু রাজনৈতিক সমাবেশ হচ্ছে এবং সেখানে বহু মানুষের সমাগম হচ্ছে। আপনি দেখুন তো সেখানে প্রত্যেক মানুষের মুখে মাস্ক আছে কিনা? নেই। যারা সত্যি বলছি তারা কিন্তু তাদের লাইফ কম্প্রোমাইজ করছে, তারা জানে না। বিশাল একটা এডুকেশনের অভাব আছে। আর আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বদের একটু শুভবুদ্ধি সম্পন্ন হওয়া উচিত। এই কারণে বলি, মানে একজন বিজ্ঞানী হয়ে আমি বলছি যে কোভিড-19 নিয়ে তো ছেলে খেলার দিন নয়, রাইট? যদি কোভিড-19 নিয়ে ছেলে খেলারই দিন হতো তাহলে লকডাউন করার প্রয়োজন ছিল না, এত সচেতনতা করার প্রয়োজন ছিল না। সেগুলো যখন প্রয়োজন ছিল, আজকে আমাদের এই বড় বড় জমায়েতগুলোর ওপরও নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন আছে। কিন্তু ঘটনা হচ্ছে সবাই বলে করতে হবে, করে কে? যারা পলিসি মেকার, যারা দেশ চালায়,
তারা যদি, মানে আমি ভারতের ক্ষেত্রে বলছি না, যে কোনো দেশের ক্ষেত্রে বলছি, সব দেশের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, সেই দেশের নেতারা যদি সেই জিনিসগুলোকে মেনটেন না করে, সাধারণ মানুষ কি করবে? সত্যি বলছি, আমি যখন দেখি যে এত মানুষের সমাগম হচ্ছে যেখানে একটা মানুষের মুখে মাস্ক নেই, জীবন যদি হারায় সেই মানুষটাই হারাবে, সেই মানুষটা, সাধারণ মানুষটার কথা বলছি, যে সাধারণ মানুষটা দিক জ্ঞান শূন্য হয়ে ছুটল কোনো মিছিলে, যে মিছিলে তার যাওয়ার দরকার ছিল না, কোনো, আমি যে কোনো কারুর নাম না করে বলছি, ধরুন একটা মিছিলে বা কোনো সমাগমে, আজকের এই মিছিলটার প্রয়োজন আছে কিনা এই সিচুয়েশানে? আমরা তো আগে মিছিল করেছি, মিটিং করেছি, বহু করেছি, কোনোদিন এই কোশ্চেন আসেনি, কিন্তু আজকে এই প্যান্ডামিকের টাইম এই কোশ্চেনটা আমি তুললাম, ভাবার জন্য তুললাম, যে ভাবুন, রাষ্ট্রনেতারা ভাবুন, রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন তারা ভাবুন, যে এখানে প্রত্যেকটা জীবন কিন্তু মূল্যবান। একটা সাধারণ মানুষ এমসে ভর্তি হতে পারবে না, বড় বড় বেসরকারি হসপিটালে ভর্তি হতে পারবে না, গ্রামের বা দূরের কোনো প্রান্তের হসপিটালে তাকে যেতে হবে, মহকুমা হসপিটালে যেতে হবে, বা কিছু কোভিড-19 হসপিটাল হয়েছে সেখানে যেতে হবে, যেখানে অ্যাডিকুয়েট ফেসিলিটিস কিন্তু এমসের মতো নেই। সাধারণ মানুষ এগুলো বোঝে না, ভাবে না, ভাবে কি না কি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের অনেক শিক্ষিত মানুষ এটা বোঝে না। আমরা বলি প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের নিজস্ব অ্যাওয়ারনেসের দরকার, আমরা সব কিছু করব, কিন্তু আমরা মিনিমামভাবে এমনভাবে করব যেন আমরা সেই মানে প্রিভেন্টিভ মেজারটা নিয়ে করি। সেই প্রিভেন্টিভ মেজারটাই কিন্তু আমরা নিচ্ছি না। আপনারা দেখুন, আপনারা তো দেখছেন, আপনারা দেশে আছেন, আপনারা দেখছেন, রাইট? রাস্তায় বেরিয়ে দেখতে পাচ্ছেন কটা মানুষের মুখে মাস্ক আছে। আজ পর্যন্ত মাস্কটাকে ম্যান্ডেটরি করা হলো না। অফিস আদালতেও আমি অনেক খোঁজ নিয়েছি, সেখানেও লোকে মাস্ক পরে না। কয়েকজন বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছি। দিস ইজ দ্য সিনারিও। আজ পর্যন্ত একটা মাস্কটাকেও ম্যান্ডেটরি করা হলো না, কিন্তু এই 1 বছর কত দিন লকডাউন হলো, ঘরে থাকো প্রোগ্রাম হলো, সব কিছু হলো, কিন্তু যে জিনিসগুলো আরও অ্যাডিশান করলে এই সংক্রমণটা হয়তো আগামী দিনে আরও আটকানো যেত, সেটা কিন্তু হয়নি। 1,48,000-এর উপর মৃত্যুর সংখ্যা দেখেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। 1,48,000 সংখ্যাটা কম নয়। আনএক্সপেক্টেড ডেথ। হ্যাঁ, আমাদের ডেথ কি নেই? ক্যান্সারে আছে, হার্ট ফেলিওরে আছে, হার্ট ডিজিজে আছে, বহু টার্মিনাল ডিজিজে বহু ডেথ প্রতিদিন ঘটে, কিন্তু এই করোনা এই 1.5 লক্ষ সংখ্যাটা তো বাড়ালো ভারতের ক্ষেত্রে, রাইট? সেটাও তো কোনো ফ্যামিলি থেকে গেল লস, কিন্তু এই ব্যাপারটাই আজকে সাধারণ মানুষের কাছে একটা অন্য জায়গা, মানে অন্য জায়গা বলতে সচেতনতার চরম অভাব আমি দেখতে পাচ্ছি। আপনারা যাবেন আমাদের নিউক্লিয়ার হেলথ পেজের যে সচেতনতামূলক আমরা তথ্য শেয়ার করি, আমি যেগুলো শেয়ার করি, দেখবেন অনেক মানুষ আছে, একজন দুজন মানুষ আছে যারা বলে করোনা ভাইরাসটা ফেক, শুটেড বুটেড মানুষ। এটা কোনো নতুন ভাইরাসই না। করোনা ভাইরাস নতুন নয়, কিন্তু করোনা ভাইরাস আগেও ছিল। আমি আগের দিন বলেছি যে অনেকগুলো স্ট্রেন যেগুলো আমাদের শিশুদের ক্ষেত্রে সর্দি, মানে ঠান্ডা লাগা, তা থেকেও, মানে যেগুলো আগের দিন 4টে স্ট্রেনের কথা বলেছিলাম যেগুলো আমাদের আছে অলরেডি, কিন্তু এই কোভিড-19টা সম্পূর্ণ নোবেল, এটা আগে ছিল না, সেই জন্যই এটা নোবেল বলছে। করোনা ভাইরাস কিন্তু আগে থেকে ছিল, কিন্তু কোভিড-19 কিন্তু আগে থেকে ছিল না। এই পার্থক্যটাই সাধারণ মানুষ বোঝে না। সেই জন্যই কিন্তু আমাদের আজকে যে জিনিসটাকে হয়তো মানে আমাদের বলতে সারা বিশ্বের কথা, আজকে আমি যদি বলি যে শুধু ভারতের কথা বলছি না, আপনি ইন্টিগ্রেটেড করলে দেখবেন যে সারা বিশ্বের জন্য অ্যাপ্লিকেবল। সারা বিশ্ব কিন্তু এই একইভাবে ভুল করে এসেছে। খুব উন্নতশীল দেশ যদি বলেন আমেরিকাও একই ভুল করে এসছে। বহু মানুষ মাস্ক পরে না,
নির্বাচনের ক্ষেত্রে বহু সমাগম ঘটেছে বহু মানুষের। তো এগুলো এগুলো সেই জন্যই আমাদের এক এক লেভেলের এডুকেশন নেই বলেই হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা। আবার অনেক বড় বড় ব্যক্তি আছে যারা করোনা ভাইরাসকে ফেক বলে প্রচার করে এবং যাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, সেগুলোও কিন্তু একটা ব্যাপকভাবে আমাদের প্রভাব ফেলছে, ক্ষতিকারক প্রভাব ফেলছে। এবং দেখবেন আমাদের আগের একটা ভিডিওতে এক ভদ্রলোক করোনা ভাইরাস নিয়ে ফেক, ফালতু বকছি, এরকম অনেক রকম কথা বলেছে, আমি দেখলাম। তো এই ধরনের মানুষ কিন্তু সমাজে থাকবে, এটা কিন্তু রাগেরও কিছু নয়। আমার কিন্তু রাগ হয়নি, আমি ভাবছি এরা জাস্ট ল্যাক অফ নলেজ। এরা কোনো এক ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি থেকে শুনেছে যে করোনা ফেক। করোনা যদি ফেকই হতো তাহলে সারা পৃথিবী এই একদিকে যেত, একজন যেত, একটা দেশ যেত, দুটো দেশ যেত। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা, যে সমস্ত বড় বড় গবেষকরা, ডাক্তাররা, সবাই কি ভুল বলছে? তো এদেরকে কে বোঝাবে? আমাদেরই বোঝাতে হবে দায়িত্ব নিয়ে, আবার গালাগালও খেতে হবে। তো যাই হোক, গালাগাল খেয়েও যদি তারা বোঝে আমি তো খুশি হব। তো যাই হোক, আমি এই কারণেই এলাম যে আজকের সিচুয়েশনটা এমন দিকে এগোচ্ছে যে আমরা হয়তো অনেক আগে এটাকে বাঁধন দিতে পারতাম, কিন্তু আমাদের কিছু মুভমেন্ট, আমাদের কিছু হঠকারিতা, আমাদের কিছু কাণ্ডজ্ঞানহীনতা আমাদের কিন্তু আরও এই সময়টাকে নিয়ে নিচ্ছে। আমার এটাই বলা যে আপনারা যারা নিউক্লিয়ার হেলথ ফলো করেন তারা অ্যাটলিস্ট নিজস্ব ক্ষেত্রে প্রিভেন্টিভ মেজারটা নেবেন। সব করুন, কোনো কিছুতে বাধা নেই। আগের দিন আমি বলেছিলাম যে দুজনাকার যদি মাস্ক থাকে, যে ছড়ায় আর যে নিজেকে বাঁচাতে মাস্ক পরছে, দুজনাকার যদি মাস্ক থাকে তাহলে 1 ফুট দূরত্বেও কিন্তু চান্সেসটা খুব কম, 0.5% ইনফেক্টেড হওয়া। 1 ফুট দূরত্বেও যদি দুজনাকার মাস্ক থাকে, তাহলে আমরা রিস্ক ফ্যাক্টরটা অনেক কমাতে পারি। তাই আজকে মাস্ককে, যেভাবে সংক্রমণটা বাড়ছে, ম্যান্ডেটরি করা উচিত। তো যাই হোক, এগুলো সবই আমাদের রাষ্ট্রনেতা, পলিসি মেকারদের ওপর ছেড়ে দিতে হবে, কিন্তু আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার স্বাস্থ্য, আপনার সচেতনতা সম্পূর্ণ আপনার। তাই আপনার সচেতনতাকে প্রাধান্য দিয়ে আপনি যদি বুঝতে পারেন, অন্তত আপনি আপনার ফ্যামিলি প্রিভেন্টিভ মেজারটা নেবেন। সব কিছু করুন, কোনো কিছুতে বাধা নেই, কিন্তু প্রিভেন্টিভ মেজার নিয়ে করুন। তাহলেই দেখবেন আমরা করোনা থেকে দূরে থাকব এবং সময়টা পেয়ে যাব, নতুন নতুন সলিউশন চলে আসবে, নতুন নতুন এই যেমন ভ্যাকসিন আসছে, সেটাও তো কিছুটা হেল্প করবে, প্রিভেন্টিভ মেজার দেবে আমাদের, রাইট? তার জন্য একটু টাইম ওয়েট করতে হবে, ধাপে ধাপে আসবে, তাহলে সেই সময়টাও তো আমাদের পেতে হবে। তা সেক্ষেত্রে আমাদের করণীয় কী হবে? প্রিভেন্টিভ মেজার নিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। তাই আমার কথা, সচেতনতামূলক বার্তা যেটা আমি বলি, যে সবসময় একটু বিজ্ঞানসম্মত হন, একটু বিজ্ঞান কথা শুনুন বা একটু পড়ুন। হার্ডকোর বিজ্ঞান পড়তে হবে না, প্রোটিন স্ট্রাকচার আপনাকে পড়তে হবে না, কটা অ্যামাইনো অ্যাসিড আছে পড়তে হবে না, মিউটেশন কি করে ঘটে সেটা পড়তে হবে না। কিন্তু এটুকুনি বুঝুন যে ভাইরাস মিউটেটেড হয়, নতুন নতুন দিক পরিবর্তন করে, রূপ পরিবর্তন করে, ক্ষমতা পরিবর্তন করে। সেগুলো কি ডিফারেন্ট ভ্যারিয়েন্ট বলে। বিভিন্ন ধরনের মিউটেশন ঘটায়, একটু একটু করে চেঞ্জ হতে থাকে, কোনো একটা পার্ট একটুখানি চেঞ্জ হয়ে গেল, সেগুলোকে মিউটেশন বলে। তো যাই হোক, এইটুকুনি বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝবেন যে আমরা ঠিক দিকে এগোচ্ছি, আপনি আপনার কেয়ারটা নিতে পারবেন। যাই হোক, নিউক্লিয়ার হেলথ বাংলায় এই প্রচেষ্টাটা আমি শুরু করেছি, এই প্রচেষ্টাটা আমি কন্টিনিউ করব। আর আপনাদের অনেক মোটিভেশনাল বলতে পারেন যে কমেন্ট আমি পাই, সেটাই আমাকে আরও বেশি মোটিভেট করে। যারা গালাগাল দেয় তখন আমার হাসি লাগে, আমি রেগে যাই না। কিন্তু ঘটনা হচ্ছে যে
আমাদের প্রতিদিন আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। আপনিও আপনার মতামত এখানে প্রকাশ করতে পারেন, কমেন্ট করে কোশ্চেন করতে পারেন। আমরা কালেকটিভলি একটা সুস্থ নিউক্লিয়ার হেলথ ফ্যামিলি গড়ে তুলতে চাই। এই প্রচেষ্টা আপনাদের মাধ্যমেই সফল হবে। তাই আপনারা প্রতিদিন আসুন, 5 মিনিট করে টাইম দিন এই প্ল্যাটফর্মে, এসে দেখুন। কিছু না কিছু পোস্ট হয়, যদি না হয় ব্যাকে গিয়ে যেগুলো দেখেননি সেগুলো একটু দেখুন। দেখবেন আপনার মধ্যে ম্যাচুরিটি, অন্তত হেলথ রিলেটেড। আপনারা সবাই ম্যাচিওর, আমরা সবাই ম্যাচিওর, কোনো না কোনো দিক দিয়ে আমরা সবাই অ্যাডাল্ট, আমরা ম্যাচিওর, সেদিক দিয়ে কোনো ডাউট নেই। মানে হেলথ কেয়ার রিলেটেড বা ইনফরমেশন রিলেটেড আমাদের কম বেশি গ্যাপ আছে, রাইট? সেইগুলো আমরা সমৃদ্ধ হতে পারি কালেকটিভলি। তাই সকলে ভালো থাকুন। একবার আমরা দেখে নিই, অনেকে আপনারা কমেন্ট করেছেন। থ্যাংক ইউ শ্রাবণী বিশ্বাস গাঙ্গুলি, থ্যাংক ইউ উষা বিশ্বাস, থ্যাংক ইউ সোমা বিশ্বাস। আমরা খুব ভয়ে থাকি, কিন্তু আমার চারপাশের মানুষজন এত অসতর্কভাবে ঘোরে, তাতে নিজেকে বড় অসহায় মনে হয় স্যার, মনে হয় এই বুঝে আক্রান্ত হলাম। তো ঘটনা হচ্ছে যে সেই জন্যই আপনারও প্রচার করা দরকার, সেই জন্যই আপনিও প্রচার করুন যে দুটো কথা শুধু বলুন, আর কিচ্ছু নয়, যে মাস্ক পরুন আর যতটা পারবেন ডিস্টেন্স মেনটেন করুন। আগের দিন একটা ইনফরমেশন দিয়েছিলাম, যেটা একটা গবেষণার রিপোর্ট, যে দুজনাই যদি মাস্ক পরে, যে ছড়াচ্ছে, ধরো কেউ আক্রান্ত, সে তো জানে না, অনেক সময় অ্যাসিমটোমেটিক হওয়ার ফলে তো জানে না, 1 ফুট দূরত্বেও কিন্তু প্রোটেকশন সম্ভব, 1 ফুট দূরত্বেও প্রোটেকশন সম্ভব। কিন্তু একজন যদি মাস্ক না পরে, সে যে ছড়াচ্ছে, তাহলে কিন্তু 1 ফুট দূরত্বে আপনার মাস্ক থাকলেও রিস্ক ফ্যাক্টরটা অনেক গুণ বেড়ে যায়। তবে হ্যাঁ, 6 ফুট দূরে থাকলে আবার রিস্ক ফ্যাক্টরটা কমে যায়। তখন একজন যে ছড়াচ্ছে সে যদি মাস্ক পরছে না, আপনি মাস্ক পরে আছেন, যদি ডিস্টেন্স মেনটেন করে থাকেন 6 ফুট, তাহলে দেখবেন 0.5%, লেস দেন 0.5% চান্স থাকে। তো সেই জন্য আপনি তো জানেন না যে যারা মাস্ক পরে না থাকে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। তবে আমার একটা কথা, যে পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় এগুলোকে ম্যান্ডেটরি হওয়া উচিত। কেন যে এগুলো মানে আমাদের লোকাল গভর্নমেন্ট বা বলুন বা সরকারি রাষ্ট্র বলুক এই এই নিয়মটা চালু করছে না, এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। বাসে যদি এত এত ভিড় হয়, সেখানেও যদি সবাই মাস্ক পরে থাকে, দ্যাট ইজ দ্য বেটার, রাইট? আমাদের তো ভিড় আটকানো যাবে না, আমাদের তো সেই ক্যাপাসিটি নেই, এত দেশ, এত কোটি কোটি মানুষের দেশ। যাই হোক, এগুলো তো আমাদের কিছু করার নেই। তো যারা সাধারণ সতর্কভাবে থাকতে চান, তাদের ক্ষেত্রে যে প্রবলেম হচ্ছে, এটা কিন্তু প্রবলেম হচ্ছে, এটা বাস্তব। তো যাই হোক, আপনারা সকলে বেসিক ফর্মুলাটা জানুন এবং নিজেদেরকে প্রোটেক্টেড মানে রাখার চেষ্টা করুন। তা বলে কি আমরা ইনফেক্টেড হব না? হতেই পারি, করোনা ইনফেকশন হতেই পারে। তখন ডাক্তারের শরণাপন্ন হবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, টেস্ট করাবেন, কোয়ারেন্টাইনে থাকবেন, নিজের হেলথের যত্ন নেবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তারপর সুস্থ হয়ে উঠবেন, রেস্ট নেবেন। তো ঘটনা হচ্ছে যে আমাদের ভয় কোন জায়গাটায়? ভয় হচ্ছে যে খুব একটা মিনিমাম পার্সেন্টেজ অফ মানুষ, 1% যদি আমরা ধরি, 5%-এ যাচ্ছি না, যে যাদের কিছু প্রি এক্সিস্টিং কন্ডিশন আছে, তাদের রিস্ক ফ্যাক্টর অনেক বেশি হয়ে যায়। এবং 1% মানুষ কি হয়, তখন একটা সিভিয়ারলি সিমটম আসে, সিভিয়ারলি রেসপিরেটরি প্রবলেম আসে। সেই 1% থেকে আবার 1%-এর মধ্যে কয়েক পার্সেন্ট আবার ফ্র্যাকশন অফ সামথিং পার্সেন্টেজ মারা যান। সেটাই আমাদের ভয় আর রিস্ক। না হলে দেখুন না, 99% মানুষ কিচ্ছু হবে না, একটু হলো বাড়ি চলে এলো। এবং এই জন্যেই কিন্তু আমরা মানুষ বেপরোয়া হয়ে উঠেছে। কেউ তারা দেখেও দেখছে না যে আমার পাড়ায় এই মানুষটা করোনাতে মারা গেল। ভয় খাওয়ার দরকার নেই। আরে বাবা, একটু এই কালচার তো ছিল না, এই কালচারটা এটা তো ছিল না, আগেও তো ছিল না, রাইট? হঠাৎ করে এসেছে, তাহলে আমাদের সেটাকে তো প্রতিরোধ গড়ে তুলতে হবে, রাইট? কালেকটিভলি প্রতিরোধ গড়ে তুলতে হবে, বিজ্ঞানসম্মতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেইখানেই কিন্তু আমাদের একটা বিশাল গ্যাপ থেকে যাচ্ছে, সচেতনতা গ্যাপ হয়ে যাচ্ছে, মানুষের মানে কি বলবো, মানুষের বোধবুদ্ধির অভাব ঘটছে। এবং আমরা সমাজে বিভিন্ন স্তরের মানুষ আছে, যাদের লেয়ার, এডুকেশন লেয়ার থেকে অর্থনৈতিক লেয়ার থেকে সব আলাদা। তার ফলে কি হয় যে একদম ফেল, অ্যাওয়ারনেস ফেল। তো যাই হোক,
আপনারা সচেতন হন, দুটো বার্তা আপনারাও প্রচার করুন, মাস্ক পরুন, ডিস্টেন্স মেনটেন করুন, আর হাত ধুন। এটা কিন্তু আমি বলে বলছি না, মানে এটা কিন্তু পৃথিবীর সবাই বলছে, এবং এটা আপনারাও জানেন, আপনারা করেন। আমি বারবার একই কথা বলি, আপনারা জানেন তাও বলি। ঘটনা হচ্ছে যে এছাড়া তো আমাদের এখানে কোনো প্রোটোকল নেই প্রিভেন্টিভ মেজারের, আছে কি? নেই। তাই আমাদের এটা করতে হবে। এটা যদি করলে আমরা প্রিভেন্টিভ মেজার পেতে পারি, করব না কেন? কিন্তু লোকে হয়ে গেছে কি, ও কিছু হবে না, ফেক। এই যে মানে 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 নন সায়েন্টিফিক প্রোপাগ্যান্ডা এত ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে না, তার ফলে কি হয়, আমাদের মতো মানুষ যারা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে চায়, আমরা চলে যাই ব্যাকফুটে। আমরা যেতেই পারি না, কারণ আমাদের খুব মিনিমাম শেয়ার হয়, রাইট? মানুষ এসব শুনতে চায় না, বলবে লেকচার দিচ্ছে। সত্যি বলছি, দিস ইজ দ্য রিয়েলিটি। মানে খুব 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 কম সংখ্যক মানুষ শুনতে চায়। দেখুন, আপনি ফেসবুকটা গিয়ে দেখুন, ফেসবুকে দেখুন, সেখানে শুধু রয়েছে রাজনৈতিক, কে দল ছাড়লো, কে দলে এলো, কে রাজ্যে এলো, কে এই হবে, কে ওই হবে, এছাড়া কোনো গল্প নেই। না একটা রোজগারের কথা, না একটা জবের কথা, না একটা এডুকেশনের কথা, না একটা ভালো তথ্যের কথা, কিচ্ছু নেই, নাথিং। আপনি আপনার ফেসবুকটা দেখুন, আপনার তো 500,000 বন্ধু আছে, তাদের পোস্টগুলোকে দেখুন। দিস ইজ দ্য রিয়েলিটি। এবং সেইখান থেকেই কিন্তু আমাদের ইমপ্রুভড হতে হবে, মানে আমরা অন্তত শুরু করতে পারি বেটার ওয়ে টু মেক দ্য লিটল বিট চেঞ্জ। তো আমাদের এই প্রচেষ্টাটা সেই চেষ্টাটাই করছি, আমরা সবাই মিলেই করছি। আপনারা যারা শেয়ার করেন তাদেরকে আমি সত্যি বলছি, কৃতজ্ঞ আপনাদের কাছে, যে আপনারাও কিন্তু এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনের বিশাল ভূমিকা গ্রহণ করছেন। কারণ এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা একজন দুজনও তো শুনছে, একজনও যদি শোনে আপনার শেয়ার থেকে, আমরা তাহলে আর একটা মানুষকে পেলাম অ্যাওয়ারনেসকে শোনানোর জন্যে, রাইট? তো সেটাও কিন্তু কালেকটিভলি আমাদের কাছে একটা বড় জিনিস পাওয়া। লেটস ট্রাই টুগেদার, লেটস ব্রিং অ্যাওয়ারনেস ইন আওয়ার সোসাইটি। সকলে ভালো থাকবেন, আবার আসবো এরকম করে হঠাৎ করে। নমস্কার।